নমস্কার। আজকে আমরা বার্টন রাসেলের দি প্রবলেমস অফ ফিলসফি গ্রন্থে যে দ্বাদশ অধ্যায়, যার নাম হচ্ছে ট্রুথ অ্যান্ড ফলসহুড, বাংলায় আমরা বলতে পারি সত্যতা এবং মিথ্যাত্ব, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে রাসেল সত্যতা বলতে কী বোঝায় তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। রাসেল প্রথমেই বলছেন যে সত্যতা সম্পর্কে কথা বলতে গেলে, সত্যতার ধারণাকে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই যে সত্যতার একটা বিপরীত ধারণাও আমাদের আছে, যাকে আমরা বলি ভ্রম বা ভ্রান্তি। কিন্তু যখন আমরা বস্তু বিষয়ক জ্ঞানের কথা বলি, বিশেষ করে আমরা যদি পরিচিতিমূলক জ্ঞানের কথা ভাবি, রাসেল যাকে বলেছেন নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স, যে বিষয়ে আমরা আগে বিশদ আলোচনা করেছি, সেই পরিচিতিমূলক জ্ঞানে আমরা যা জানি সেটা কিন্তু অভ্রান্ত। সেখানে সত্যতা বা তার বিপরীত ধারণার কোনো প্রসঙ্গ উঠে না। এমন হতেই পারে যে পরিচিতিমূলক জ্ঞানে যা জানলাম তার থেকে আমি যা যা অনুমান করলাম যে সমস্ত জ্ঞান বিষয়ে, সেগুলো আমার ভ্রান্ত হতে পারে। কিন্তু পরিচিতিমূলক জ্ঞানে যা জানলাম সেখানে কিন্তু ভ্রমের কোনো অবকাশ নেই, ভ্রান্তির কোনো অবকাশ নেই। কাজেই রাসেল বলছেন যে জ্ঞানের ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এমন কোনো মানস অবস্থা নেই যেখানে আমার মানস অবস্থা এইরকম যে আমি একটা ভ্রম জ্ঞানকে জেনেছি, এরকম কথা আমরা বলতে পারি না। কিন্তু সত্যতার ধারণাকে যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা কিন্তু একথা আমাদের মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে সত্যতার বিপরীত একটা ধারণা আছে, যাকে আমরা বলি ব্রহ্মজ্ঞান। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা নানা জনে নানা বিষয়ে নানা রকমের বিশ্বাস আমাদের আছে, এবং সব বিশ্বাসই যে সত্য তা নয়। তাহলে কোন বিশ্বাসটি সত্য বলে গ্রহণ করব, কোন বিশ্বাসটি সত্য বলে গ্রহণ করব না, এই প্রশ্ন ওঠে। এবং এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। আপাতত আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারি, কোন বিশ্বাসগুলি সত্য এবং কোন বিশ্বাসগুলি সত্য নয়, সেই আলোচনার মধ্যে না গিয়ে যে প্রশ্নটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে এই যে বিশ্বাসের সত্যতা বলতে কী বোঝায়। কাজেই রাসেল এই প্রশ্ন দিয়েই তার আলোচনা শুরু করেছেন এই অধ্যায়ে। হোয়াট ডু উই মিন বাই ট্রুথ অ্যান্ড ফলসহুড? সত্যতা বলতে আমরা কী বুঝি? সেই প্রশ্নের যদি একটা উত্তর দিতে পারি তাহলে হয়তো পরবর্তীকালে আমরা কোন বিশ্বাসগুলিকে সত্য বলে স্বীকার করব, কোন বিশ্বাসগুলিকে সত্য বলে স্বীকার করব না, তার একটা উত্তর আমরা পেতে পারি। কাজেই উনি বলছেন দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্নকে আমাদের পৃথক করে বুঝতে হবে। একটা প্রশ্ন হচ্ছে যে কোনো একটি বিশেষ বিশ্বাস, বিশেষ বিলিফ যাকে আমরা বলি, সেই বিশ্বাসটি সত্য না মিথ্যা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে বিশ্বাসের সত্যতা বলতে কি বোঝায়। কাজেই আমরা রাসেলকে অনুসরণ করে এই প্রশ্নটিরই উত্তর দিতে চাইছি যে সত্যতা বলতে কি বোঝায়। হোয়াট ডু উই মিন বাই ট্রুথ? বা আরও সহজ করে বললে প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ট্রুথ? সত্যতা কী? এই প্রশ্নটিরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রাসেল তার এই
ট্রুথ অ্যান্ড ফলসহুড নামক অধ্যায়। উনি বলছেন যে সত্যতা বিষয়ক যে কোনো ব্যাখ্যা দেওয়ার আগে আমাদের তিনটি কথা মনে রাখতে হবে, তিনটি বক্তব্য আমাদের মনে রাখতে হবে। এবং উনি বলছেন যে সত্যতা বিষয়ক যে কোনো ব্যাখ্যা, যে কোনো তত্ত্ব এই তিনটি জিনিসকে, তিনটি বক্তব্যকে যাতে ব্যাখ্যা করতে পারে, গ্রহণ করতে পারে, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। কি কি সেই তিনটি জিনিস, কি কি সেই তিনটি বক্তব্য? প্রথম হচ্ছে যে সত্যতা বিষয়ক এমন একটা তত্ত্ব আমরা দেওয়ার চেষ্টা করব, এমন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যেই ব্যাখ্যাটার মধ্যে কিন্তু মিথ্যাত্বেরও একটা ব্যাখ্যা থাকবে। কাজেই our theory of truth must be such as to admit its opposite, falsehood. কাজেই সত্যতা বিষয়ক যে কোনো ব্যাখ্যা এমন একটা ব্যাখ্যা হবে যেখানে কিন্তু মিথ্যাত্বেরও একটা ব্যাখ্যা আমরা দিতে পারি। অর্থাৎ আমরা যদি সত্যতার এমন একটা ব্যাখ্যা দিই যে ব্যাখ্যাতে সকল বিশ্বাসী সত্য বলে নির্ধারিত হয়ে গেল, সকল বিশ্বাসী সত্য বলে নির্দিষ্ট হয়ে গেল, তাহলে রাসেলের মতে সেই ব্যাখ্যাটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কোনো কোনো দার্শনিক সত্যতার এমন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে সেখানে যেন মনে হচ্ছে আমাদের সকল বিশ্বাসী কোনো না কোনো অর্থে সত্য। রাসেল এটা স্বীকার করেন না। তাহলে সত্যতা সম্পর্কিত ব্যাখ্যার প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে এই, যে এমন একটা ব্যাখ্যা দিতে হবে যে ব্যাখ্যায় সত্যতার ব্যাখ্যা তো থাকবেই, সত্যতার বিশ্লেষণ তো থাকবেই, তার সাথে সাথে মিথ্যাত্বেরও একটা বিশ্লেষণ আমরা সেখানে পেয়ে যাব। দ্বিতীয় যে সত্যতার ব্যাখ্যাকে পূরণ করতে হবে সেটা হচ্ছে এই, যে সত্যতা বা মিথ্যাত্ব কার সত্যতা বা মিথ্যাত্ব নিয়ে কথা বলি? বিশ্বাস, বিলিফ। একটা বিলিফকেই আমরা কখনো ট্রু বলতে পারি বা কখনো ফলস বলতে পারি। তাহলে জগৎটা যদি এইরকম হয় যে জগতে বিশ্বাস বলে কিছু নেই, বিলিফ বলে কিছু নেই, তাহলে সেই জগতে কিন্তু সত্যতা বা মিথ্যাত্বের কোনো স্থান থাকতে পারে না। কাজেই সত্যতার ব্যাখ্যা দেওয়া প্রসঙ্গে আমাদের এই কথাও মনে রাখতে হবে যে সত্যতা বা মিথ্যাত্ব কার ধর্ম? বিশ্বাসের ধর্ম, বিলিফের ধর্ম। এবং সেই বিশ্বাসকে যখন আমরা বাক্যের মাধ্যমে প্রকাশ করি, যাকে আমরা বলতে পারি স্টেটমেন্ট, তার ধর্ম। কাজেই যদি জগৎটা এমন হতো যে যেখানে শুধু কিছু জড়দ্রব্য আছে, যেখানে বিশ্বাস বা তার যে বাংময় প্রকাশ, যাকে আমরা বলছি স্টেটমেন্ট, তা নেই, তাহলে কিন্তু সেই জগতে সত্যতা বা মিথ্যাত্বের কোনো প্রসঙ্গ উঠত না। তাহলে দ্বিতীয় যে শর্তটা আমাদের মাথায় রাখতে হবে সত্যতা বিষয়ক ব্যাখ্যা দেওয়া প্রসঙ্গ, সেটা হচ্ছে এই, যে বিশ্বাসের কথা আমাদের বলতে হবে, যে বিশ্বাসকে আমরা হয় সত্য বা মিথ্যা বলতে পারি। তৃতীয় যে শর্তের কথা রাসেল উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই, যে যখন আমরা সত্যতা বা মিথ্যাত্বের কথা বলি এবং এই সত্যতা এবং মিথ্যাত্ব বিশ্বাসের ধর্ম, কাজে একটা বিশ্বাস সম্পর্কেই আমরা বলতে পারি যে এই বিশ্বাসটি সত্য বা এই বিশ্বাসটি মিথ্যা। কিন্তু এই সত্যতা বা মিথ্যাত্ব বিশ্বাসের ধর্ম হওয়া সত্ত্বেও এই সত্যতা বা মিথ্যাত্ব কিন্তু
বিশ্বাস নিজের থেকে তৈরি করতে পারে না। কাজেই সত্যতা বা মিথ্যাত্বের ব্যাখ্যা প্রসঙ্গে আমাদের এই কথাও মনে রাখতে হবে যে এই বিশ্বাস কোনো না কোনোভাবে বিশ্বাস অতিরিক্ত কিছুর সাথে সম্বদ্ধ বা অসম্বদ্ধ, যার ভিত্তিতে আমরা বিশ্বাসের সত্যতা বা মিথ্যাত্বের ব্যাখ্যা দিতে পারি। কাজেই সত্যতা বা মিথ্যাত্ব বিশ্বাসের ধর্ম, কিন্তু সত্যতা বা মিথ্যাত্ব বিশ্বাস নিজের থেকে তৈরি করে না, নিজের মধ্য থেকে সে তৈরি করে না। সত্যতা বা মিথ্যাত্ব বিশ্বাসের মধ্যে তৈরি হয় কেবলমাত্র বিশ্বাস এবং বিশ্বাস অতিরিক্ত কিছু যার সম্বন্ধের নিরিখে। কাজেই সত্যতা বা বিশ্বাস বা মিথ্যাত্ব বিশ্বাসের অন্তর্ভূত অন্তরঙ্গ ধর্ম নয়। এই ধর্মটা উঠে আসে, এই ধর্মটার উৎপত্তি হয় বিশ্বাস এবং বিশ্বাস অতিরিক্ত কিছু এই দুটোর মধ্যে সম্পর্কের নিরিখে। কাজেই এই যে তিনটি কথা রাসেল বলছেন রাসেল যে সত্যতা সম্পর্কিত যে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রসঙ্গে এই তিনটি বক্তব্যকে আমাদের স্মরণে রাখতে হবে। এই যে শেষ যে বক্তব্যের কথা বললাম, যেখানে বলা হচ্ছে সত্যতা বা মিথ্যাত্ব উঠে আসে, উৎপত্তি হয় বিশ্বাস এবং বিশ্বাস অতিরিক্ত কিছু, বিশ্বাসের বাইরে কিছু, এই দুটোর মধ্যে সম্পর্কের নিরিখে, এই প্রসঙ্গেই কিন্তু দার্শনিকরা করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথের কথা বলে। আনুরূপ্য রূপ সম্পর্কের দ্বারা সত্যতাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। কি বলা হয় এই আনুরূপ্যমূলক সত্যতা সম্পর্কিত তত্ত্বে? বলা হয় যে এখানে আসলে বিশ্বাসের সঙ্গে এই যে বিশ্বাস অতিরিক্ত কিছু, যাকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি ফ্যাক্ট বা ঘটনা, তাহলে বিশ্বাসের সঙ্গে ঘটনার আনুরূপ্য রূপ সম্পর্কের নিরিখেই আমরা বিশ্বাসের সত্যতা বা মিথ্যাত্বের কথা বলতে পারি। অর্থাৎ করেসপন্ডেন্স বিটুইন বিলিফ অ্যান্ড ফ্যাক্ট। এখন এই আনুরূপ্যমূলক যে সত্যতা বিষয়ক যে নীতি, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনাও হয়েছে। আনুরূপ্য সম্বন্ধকে বুঝব কীভাবে, এটা একটা বিরাট প্রশ্ন। আমরা যখন বলছি যে ক নামক বিশ্বাসের সাথে খ নামক ঘটনার একটা আনুরূপ্য রূপ সম্পর্ক আছে, এই আনুরূপ্য বলতে কি বোঝায়? ক হচ্ছে একটা বিশ্বাস, খ হচ্ছে জগতের একটা ঘটনা। তো দুটোর মধ্যে আনুরূপ্য সম্পর্ক আছে মানেটা কি? এটা একটা খুব বড় প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে আচ্ছা, যদি সত্যতার ধারণা আমরা এই আনুরূপ্য সম্পর্ক দিয়েই বুঝি, তাহলে সমস্ত চিন্তাকে সত্য রূপে বোঝার জন্য আনুরূপ্য সম্পর্ক দিয়েই বুঝতে হবে। তাহলে সমস্ত চিন্তাকেই যদি আমাদের আনুরূপ্য রূপ সম্পর্ক দিয়েই বুঝতে হয়, তাহলে এই কথাটা, কোন কথাটা, যে সমস্ত চিন্তাকে আনুরূপ্য সম্পর্ক দিয়েই তার সত্যতাকে বুঝতে হবে, এই কথাটার সত্যতা কীভাবে বুঝব? সেটাও কি আনুরূপ্য সম্পর্ক দিয়ে বুঝতে হবে? তাহলে কিন্তু নানা রকম সমস্যা এখানে উঠবে। কাজেই এক অর্থে আনুরূপ্য সম্পর্কমূলক সত্যতা সম্পর্কিত যে তত্ত্ব, সেটা আমাদের সাধারণ জ্ঞানের খুব কাছে আসে। আমরা আমাদের সাধারণ লোক ব্যবহারে এইভাবেই সত্যতাকে সাধারণত বুঝি। কিন্তু একই সাথে এই আনুরূপ্যমূলক সত্যতা বিষয়ক নীতি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন করতে পারে এবং দার্শনিকরা অনেক প্রশ্ন তুলেছে।
সেই প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতে কেউ কেউ সত্যতার ধারণাকে বুঝতে গিয়ে অন্য একটি ধারণার কথা এনেছে, যাকে অনেক সময় আমরা ইংরেজিতে বলি কোহিয়ারেন্স, বা বাংলায় বলতে পারি সংশক্তি। অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসকে যখন আমি বাক্যের দ্বারা প্রকাশ করছি, যাকে আমরা বলতে পারি জাজমেন্ট, অবধারণ, সেই অবধারণটি সত্য হবে যদি প্রাসঙ্গিক অন্যান্য অবধারণের সাথে তার একটা সংশক্তিমূলক সম্পর্ক থাকে, তার একটা কোহিয়ারেন্স নামক সম্বন্ধ থাকে। তাহলে এই কথা যদি কেউ স্বীকার করেন, তাকে এই কথাই বলতে হবে যে সত্যতা আসলে একটি অবধারণের সাথে আর এক বা একাধিক অবধারণের মধ্যে সংশক্তিমূলক সম্পর্কই হচ্ছে সত্যতা। তাহলে সত্যতা, দ্য ট্রুথ যদি আমরা বলি, সেই রকম একটা ধারণা আমরা এই সংশক্তি নামক ধারণার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। রাসেল বলছেন যে এই সংশক্তিমূলক সত্যতা বিষয়ক যে নীতি, সেটা যদি কেউ স্বীকার করে, তাহলে সেখানেও কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হব, কিছু প্রশ্নের সম্মুখীন হব। দুটি সমস্যার কথা রাসেল উল্লেখ করেছেন সংশক্তিমূলক সত্যতা বিষয়ক তত্ত্বের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই যে একাধিক সেট অফ বাক্য আছে, একাধিক বাক্যগুচ্ছ আছে। আমি একটা নাম দিলাম ক বাক্যগুচ্ছ, আরেকটা বাক্যগুচ্ছের নাম দিলাম খ বাক্যগুচ্ছ। ক বাক্যগুচ্ছের মধ্যে অনেকগুলো বাক্য আছে, যে বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সংশক্তিমূলক সম্বন্ধ আছে। তাহলে সংশক্তিমূলক নীতি, সত্যতা বিষয়ক নীতির উপর ভিত্তি করে বলতে পারি এই বাক্যগুচ্ছগুলি সত্য। খ আরেকটি বাক্যগুচ্ছ, যেখানে একগুচ্ছ বাক্য আছে, যে বাক্যগুলির মধ্যেও পারস্পরিক একটা সংশক্তিমূলক সম্পর্ক আছে। তাহলে খ নামক যে বাক্যগুচ্ছ, তাকেও আমরা সত্য বলে মনে করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটিকে সত্য বলব? এমন তো হতেই পারে যে দুটি সত্য নয়, সত্য তো একটাই, কোনো ঘটনার একটাই ব্যাখ্যা হতে পারে। তাহলে ক বাক্যগুচ্ছ আর খ বাক্যগুচ্ছ দুটোই কিন্তু মনে রাখতে হবে এমন বাক্যগুচ্ছ, এমন বাক্য সমষ্টি যেগুলো কিন্তু সংশক্ত, পারস্পরিক সংশক্তিমূলক সম্পর্ক সেই বাক্যগুলির মধ্যে আছে। তাহলে এবার কোনটাকে সত্য বলব? সেই প্রশ্নের উত্তর কিন্তু সংশক্তিমূলক সত্যতা বিষয়ক নীতি দিতে পারেনি না। এবং আমরা দর্শনের ইতিহাসে, বিজ্ঞানের ইতিহাসে এমন অনেক উদাহরণ পেতে পারি যেখানে একই ঘটনাকে দুটি বা তার অধিক বাক্য সমষ্টি, প্রকল্পগুচ্ছ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এবার প্রশ্ন উঠবে যে এই দুটি প্রকল্পগুচ্ছ মধ্যে কোনটিকে আমি যথার্থ বলে মেনে নেব? তার কোনো উত্তর কিন্তু সংশক্তিমূলক সত্যতা বিষয়ক নীতি দিতে পারবে না। দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে, রাসেল বলছেন যে এমন তো আমরা ভাবতেই পারি যে একজন কবি বা একজন ঔপন্যাসিক, গল্প লেখক, তিনি অতীত একটা ঘটনা সম্পর্কে একটা ব্যাখ্যা দিলেন, যেই ব্যাখ্যার মধ্যে অনেকগুলি বাক্য আছে, বাক্যগুচ্ছ, সেট অফ সেন্টেন্সেস, এবং প্রত্যেকটি বাক্য কিন্তু পরস্পরের সাথে সংশক্ত, কোহিয়ারেন্ট। কিন্তু এমন তো হতেই পারে সেই গল্প লেখক, সেই ঔপন্যাসিক, তিনি যা বলেছেন সেই অতীত সম্পর্কে সেটা একেবারেই সত্য নয়, ঐতিহাসিকতার সঙ্গে একেবারেই একমত নয়, এমন তো হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমরা সত্যতার
নির্ণয় করব কিভাবে? এই সব অসুবিধার জন্য রাসেল মনে করেন সংশক্তিমূলক সত্যতা বিষয়ক যে নীতি, যাকে আমরা ইংরেজিতে বলি কোহিয়ারেন্স থিওরি অফ ট্রুথ, সেটা হয়তো আমরা গ্রহণ করতে পারব না। আরেকটি অসুবিধার কথাও রাসেল বলেছেন এই প্রসঙ্গে সংশক্তিমূলক সত্যতা বিষয়ক নীতি সম্পর্কে। সেটা হচ্ছে আচ্ছা, এই যে সংশক্তি কথাটা বলছি, ইংরেজিতে যাকে বলছি কোহিয়ারেন্স, আচ্ছা এই কোহিয়ারেন্স কীভাবে বুঝব? সংশক্তির ধারণাকে কীভাবে বুঝব? সাধারণত আমরা সংশক্তির ধারণাকে তর্কবিদ্যার একটা নিয়মের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে নিয়মটাকে আমরা বলি ল অফ কন্ট্রাডিকশন, বিরোধবাদক নীতি। অর্থাৎ যখন ক একটা বাক্য সত্য হলে খ একটা বাক্য সত্য হতে পারে না, তখন আমরা বলি ক এর সঙ্গে খ এর কোনো সংশক্তি নেই, অর্থাৎ ক আর খ এর মধ্যে কোনো কোহিয়ারেন্স নামক সম্পর্ক নেই। তাহলে সংশক্তির ধারণাকে, কোহিয়ারেন্সের ধারণাকে বুঝতে গেলে আমাদের ল অফ কন্ট্রাডিকশন বা বিরোধবাদক নীতিকে বুঝতে হচ্ছে। আচ্ছা, এবার যদি কেউ প্রশ্ন করেন যে বিরোধবাদক নীতির সত্যতাকে কীভাবে বুঝব, অর্থাৎ ল অফ কন্ট্রাডিকশনের ট্রুথকে আমরা কীভাবে বুঝব, তাহলে কি আমাদের আবার সংশক্তির ধারণার উপর নির্ভর করতে হবে? তাহলে তো আমরা একটা চক্রাকার দোষে এখানে দুষ্ট হব। আমরা সংশক্তির ধারণাকে বোঝার চেষ্টা করছি বিরোধবাদক নীতির মাধ্যমে, আবার বিরোধবাদক নীতির সত্যতাকে বোঝার চেষ্টা করছি সংশক্তির মাধ্যমে। কাজেই এই সকল অসুবিধার জন্য রাসেল মনে করেন সংশক্তিমূলক যে সত্যতা বিষয়ক নীতি, কোহিয়ারেন্স থিওরি অফ ট্রুথ, তাকে আমরা গ্রহণ করতে পারব না। কাজেই আমাদের কোনো না কোনোভাবে ওই আনুরূপ্যের ধারণার মধ্যেই আবার ফিরে যেতে হবে, ওই করেসপন্ডেন্সের ধারণার মধ্যেই আমাদের ফিরে যেতে হবে। কিন্তু এইখানে যেটা রাসেল এবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এই যে করেসপন্ডেন্স উইথ ফ্যাক্ট, এই কথাটা বলছি তো ঘটনার সাথে আনুরূপ্য রূপ সম্বন্ধে কথা বলছি তো, এই ঘটনার সাথে আনুরূপ্য রূপ সম্বন্ধ, এই ধারণাটাকে কীভাবে বুঝব? করেসপন্ডেন্স উইথ ফ্যাক্ট, এই ধারণাটাকে কীভাবে বুঝব, তারই এবার উত্তর দেওয়ার চেষ্টা করছেন রাসেল। উত্তর দিতে গিয়ে আমাদের আরেকবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা তিনটি শর্তের কথা বলেছিলাম প্রথমে, যে শর্তগুলি কাকে পূরণ করতে হবে? সত্যতা বিষয়ক যে কোনো ব্যাখ্যাকে পূরণ করতে হবে। সেই তিনটি শর্ত কী ছিল? যে সত্যতা বিষয়ক ব্যাখ্যার মধ্যে মিথ্যাত্বেরও একটা ব্যাখ্যা থাকবে, আর সত্যতা হচ্ছে কার ধর্ম? বিশ্বাসের ধর্ম। আর তৃতীয় হচ্ছে যে সত্যতা রূপ ধর্মটা বিশ্বাসের নিজের ভিতর থেকে আসে না, সেটা বিশ্বাসের সঙ্গে বিশ্বাস অতিরিক্ত একটা কিছুর সম্বন্ধে নিরিখেই তার উৎপত্তি হয়। এই তিনটি শর্ত স্মরণে রেখে আমরা এবার করেসপন্ডেন্স উইথ ফ্যাক্ট, ঘটনার সাথে আনুরূপ, এই যে ধারণা, এই ধারণাটাকে রাসেল কীভাবে ব্যাখ্যা করেছেন সেটা এবার বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই যে শর্তটার কথা বলেছিলাম, প্রথম শর্ত যদি, যে যেখানে সত্যতা বিষয়ক ব্যাখ্যাটা এরকম হবে যেখানে মিথ্যাত্বেরও একটা ব্যাখ্যা থাকবে, এই কথাটাকে যদি আমরা গুরুত্ব দিই, এই কথাটাকে যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা দেখব যে বিশ্বাসের সত্যতার কথা যখন বলছি, তখন বিশ্বাসের সঙ্গে তো কিছু একটা সম্বন্ধের কথা বলছি, একটা রিলেশনের কথা বলছি। বিলিফের সাথে, বিশ্বাসের সাথে বিশ্বাস অতিরিক্ত কিছু একটা সম্বন্ধের কথা বলছি, রিলেশনের কথা বলছি। কেন? করেসপন্ডেন্স মানেই তো এক ধরনের সম্বন্ধ। কিন্তু এই সম্বন্ধটা কার সাথে? বিশ্বাসের সাথে কার সম্বন্ধ? বিশ্বাসের সাথে একটিমাত্র বিষয়ের সম্বন্ধ নয়,
নট এ সিঙ্গল অবজেক্ট। এই কথাটাকে আমরা ব্যাখ্যা করি যে, আমি যদি বলি উদাহরণস্বরূপ, তপন বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ কলকাতায় জন্মেছে, তাহলে এখানে তপনের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে তার যে বিষয়, বিশ্বাসের যেটা বিষয়, তার সাথে সম্বন্ধ রয়েছে। কি বিশ্বাস করে তপন? রবীন্দ্রনাথ কলকাতায় জন্মেছে। কেউ যদি বলেন যে তপনের বিশ্বাসের বিষয় হচ্ছে একটাই, কি? রবীন্দ্রনাথের কলকাতায় জন্মগ্রহণ করা, যদি কেউ কথা বলেন, তাহলে রাসেল বলছেন অসুবিধা আছে। অসুবিধা কি আছে? যে ওই যে প্রথম শর্ত, যে শর্ত বলা হয়েছিল যে সত্যতার ব্যাখ্যা দিতে গেলে তার মধ্যে মিথ্যাত্বেরও একটা ব্যাখ্যা থাকবে, সেই শর্তটা কিন্তু এখানে পূরণ হবে না। কেন পূরণ হবে না? রাসেল বলছেন, আচ্ছা যদি এই উদাহরণটা নিই, মানে আমি আমার মতো উদাহরণ দিচ্ছি, তপন বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ দিল্লিতে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এখানে যদি আমরা বলি তপনের বিশ্বাসের বিষয় হচ্ছে একটাই, সিঙ্গল অবজেক্ট, কি? রবীন্দ্রনাথের দিল্লিতে জন্মগ্রহণ করা। এটা বললে অসুবিধা হচ্ছে যে তপনের বিশ্বাসের কোনো করেসপন্ডিং অবজেক্টই তো নেই, রবীন্দ্রনাথের দিল্লিতে জন্মগ্রহণ করা নামক বিষয়টিই তো নেই, রবীন্দ্রনাথ তো দিল্লিতে জন্মগ্রহণ করেনি। তাহলে তপন বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ দিল্লিতে জন্মগ্রহণ করেছেন, এটা যদি এখানে যদি আমরা স্বীকার করিনি যে তপনের বিশ্বাসের বিষয় একটাই, রবীন্দ্রনাথের দিল্লিতে জন্মগ্রহণ করা, তাহলে অসুবিধা হচ্ছে যে এইটাকে তো আমরা মিথ্যা বলে কখনোই দেখাতে পারবো না, বলতে পারবো না, কেননা তপনের বিশ্বাসের বিষয় হচ্ছে একটাই, রবীন্দ্রনাথের দিল্লিতে জন্মগ্রহণ করা। আর এই রবীন্দ্রনাথের দিল্লিতে জন্মগ্রহণ করানোর বিষয়টা তো জগতে নেই, কোথাও নেই, কেন রবীন্দ্রনাথ তো কখনোই দিল্লিতে জন্মগ্রহণ করেননি। কেমন? তাহলে তাহলে যদি আমরা স্বীকার করিনি যে বিশ্বাসের সাথে যার সম্বন্ধ সেটা একটাই, একমাত্রিক, তাহলে কিন্তু আমরা ওই প্রথম যে শর্ত ছিল যে সত্যতার ব্যাখ্যা দিতে গেলে তার মধ্যে মিথ্যাত্বেরও ব্যাখ্যা দেওয়া যাবে, সেই শর্তটা কিন্তু পূরণ করতে পারবো না। রাসেল বলছেন এরকম অনেক সম্বন্ধ আছে যেগুলো দ্বিমাত্রিক বা যেগুলো ত্রিমাত্রিক বা বহুমাত্রিক। উদাহরণ দিতে পারি যে আমরা যদি বলি যে মধ্যখানে অবস্থিত, মধ্যবর্তী এই সম্বন্ধ। আমরা যদি বলি যে দিল্লি এবং কলকাতার মাঝখানে অবস্থিত বারাণসী, এই যে মাঝখানে অবস্থিত একটা সম্বন্ধ, কিন্তু এটা কিন্তু দ্বিমাত্রিক নয়, এটা ত্রিমাত্রিক। কলকাতা আছে, দিল্লি আছে, বারাণসী আছে। এরকম আরও অনেক সম্বন্ধের উদাহরণ দিতে পারি যেগুলো চতুর্মাত্রিক বা বহুমাত্রিক সম্বন্ধ, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। কাজে সম্বন্ধ মাত্রিক যে সবসময় যে সম্বন্ধের বিষয় যে একটাই হবে সেটা নাও হতে পারে। আবার সম্বন্ধের বিষয় যেগুলো হবে সেগুলি তো সবসময় মৌল হবে তা নয়, সেগুলো যৌগিকও হতে পারে, সেগুলোকে আবার আমরা আরও মৌল অংশে বিভক্ত করতে পারি। কাজে সম্বন্ধ সবসময় যে দ্বিমাত্রিক হবে, একদিকে বিশ্বাস আর তার আরেকটা বিষয় এটুকুই হবে তা নাও হতে পারে। এইবার রাসেল যেটা বলছেন যে আসলে আমরা এই বিশ্বাস রূপ যে সম্বন্ধের কথা বলছি, আমরা তো সত্যতা বা মিথ্যাত্বকে বিশ্বাসের ধর্ম বলে মনে করেছি, কাজে এবং এই কথাও বলেছি যে এই সত্যতা বা মিথ্যাত্ব কখন উঠে আসে? বিশ্বাসের সঙ্গে বিশ্বাস অতিরিক্ত কিছু তাদের সম্বন্ধে লিখি। সেই কারণে আমরা বিশ্বাসের সাথে বিশ্বাসের যেটা অবজেক্ট বা বিষয় তার সম্বন্ধের কথা বলছি। রাসেল বলছেন যে যদি আমরা বিশ্বাসের যে বিষয়গুলো, অবজেক্টগুলো
একাধিকভাবে, তাহলে কি অসুবিধা আছে ভাবতেই পারি। অর্থাৎ যখন বলছি তপন বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ কলকাতায় জন্মগ্রহণ করেছেন, তাহলে তপনের বিশ্বাসের বিষয়গুলো কি, অবজেক্টগুলো কি? একটা হচ্ছে রবীন্দ্রনাথ, দ্বিতীয় হচ্ছে জন্মগ্রহণ করা নামক ঘটনা, তৃতীয় হচ্ছে কলকাতা। তাহলে তিনটি বিষয় আছে তপনের বিশ্বাসের, তিনটি বিষয়: রবীন্দ্রনাথ, জন্মগ্রহণ করা এবং কলকাতা। এবং এই বিশ্বাস কি করছে? এই বিশ্বাসের সঙ্গে কিন্তু এই তিনটি বিষয়েরই সম্পর্ক আছে। মানে তপনের বিশ্বাসের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক আছে, তপনের বিশ্বাসের সাথে কলকাতা শহরের সম্পর্ক আছে, তপনের বিশ্বাসের সাথে জন্মগ্রহণ করা নামক ঘটনার সম্পর্ক আছে। এবারে বিশ্বাস কি করছে? বিশ্বাস এই তিনটি যে বিষয়, রবীন্দ্রনাথ, কলকাতা, জন্মগ্রহণ করা, এই তিনটি বিষয়কে যেন একটা বুননের মধ্যে আনছে, একটা জায়গায় বুনছে। এখন এই যে বোনা, আমরা সহজ উদাহরণ দিতে পারি, যখন আমাদের বাড়ির মা মাসিরা আমাদের সোয়েটার বোনে, বুননটা নানা দিক থেকে করা যেতে পারে এবং নানা দিক থেকে করলে সোয়েটারের ডিজাইনও সেই মতো পাল্টে যেতে পারে। তাই বিশ্বাসের কাজ হচ্ছে ওই বুননটা করা, বোনা, এই তিনটি বিষয়কে বোনা। এখন এই তিনটি বিষয়কে নানাভাবে সে বুনতে পারে। কেমন? সেই কলকাতা, রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করা, এইভাবে বুনতে পারে। সে দিল্লি, রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করা, এইভাবে বুনতে পারে। আরও নানাভাবে সে বুনতে পারে। তাহলে বিশ্বাসের কাজটা কি? রাসেল খুব সুন্দর বলেছেন, বিশ্বাসের কাজটা হচ্ছে মিটিং টুগেদার ইন্টু ওয়ান কমপ্লেক্স। একটা যৌগ কিছুতে পরিণত করা, বুনিয়ে আনা। ঠিক যেমন নানাভাবে উল দিয়ে বুনে একটা সোয়েটার তৈরি করা যায়, ঠিক তেমনি নানাভাবে অনেকগুলো বিষয়কে বুনে একটা বিশ্বাস তৈরি করা যায়। এইভাবে রাসেল বিশ্বাসকে দেখার চেষ্টা করছে। এই বিশ্বাসটা কে করে? এই বিশ্বাসটা করে মাইন্ড। এই মাইন্ড কি? রাসেল সাবজেক্ট বা বিষয়ী রূপে আখ্যায়িত করেছেন। আর যে পদগুলিকে বুনন করে এই মন, সেই পদগুলিকেই উনি বলেছেন অবজেক্ট বা বিষয়। তাহলে একদিকে বিষয়ী, আরেকদিকে বিষয়। বিষয়ী তার বিশ্বাসের মাধ্যমে বিভিন্ন বিষয়কে নানাভাবে বুনন করতে পারে, নানাভাবে বুনতে পারে, এবং এই বুনন করার মাধ্যমেই, এই বোনার মাধ্যমেই এই বিশ্বাসের একটা অভিমুখ তৈরি হয়, যাকে রাসেল বলছেন সেন্স বা ডিরেকশন। তপন বিশ্বাস করে যে অমিত নন্দিনীকে ভালোবাসে। তাহলে তপনের বিশ্বাসের মধ্যে কি কি বিষয় আছে? অমিত, নন্দিনী আর ভালোবাসা। এবার এই বিষয়গুলোকে তপন অন্যভাবেও বুনন করতে পারে। আমি যদি বলি তপন বিশ্বাস করে যে নন্দিনী অমিতকে ভালোবাসে, আমার বোনার অভিমুখটা পাল্টে গেল। এরকম আরও জটিল উদাহরণ দিয়ে দেখানো যেতে পারে যে এই যে বিশ্বাসের কথা বলছি, এই যে বিশ্বাসের সত্যতার কথা বলছি, এবং এই বিশ্বাসের সত্যতাকে বলতে গিয়ে যে আনুরূপ্যের কথা বলছি,
যে করেসপন্ডেন্সের কথা বলছি, আসলে এখানে যেটা বলার চেষ্টা করছি রাসেলের মতো, যে এই বিশ্বাস একাধিক বিষয়কে নানাভাবে বুনতে পারে এবং নানাভাবে বোনার মাধ্যমেই কিন্তু আনুরূপ্য সম্বন্ধকে বা করেসপন্ডেন্স রিলেশনকে আমরা বুঝতে পারি। তাহলে যদি বলি যে তপন বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ কলকাতায় জন্মগ্রহণ করেছেন, তাহলে এই বিশ্বাস, তপনের এই বিশ্বাস, এই তিনটি বিষয়, রবীন্দ্রনাথ, কলকাতা এবং জন্মগ্রহণ করা, এই তিনটি বিষয়কে এমনভাবে বুনেছেন, তার অভিমুখটা এমন করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ওই বিষয়গুলো ওইভাবেই, কোন বিষয়গুলো? রবীন্দ্রনাথ, কলকাতা, জন্মগ্রহণ করা, ওই বিষয়গুলো ওইভাবেই, ওই বিষয়রূপেই জগতে উপস্থিত। সেই কারণে আমি বলতে পারি তপনের এই বিশ্বাসটি যে রবীন্দ্রনাথ কলকাতায় জন্মগ্রহণ করেছেন, এই বিশ্বাসটি সত্য। আর যদি এরকম বলি যে তপন বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ দিল্লিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে বিষয়গুলো এমনভাবে তপনের বিশ্বাস বুনল, তার অভিমুখটা এমন হলো যে অভিমুখের ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো, রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করা এবং দিল্লি, এই বিষয়গুলো ঠিক সেই রূপে, সেই বোনার মতো করে জগতে নেই। তাহলে এইভাবেই আমরা বিশ্বাসের সত্যতার যা আনুরূপ্যরূপ সম্পর্ক, তাকে আমরা বুঝতে পারি। তাহলে জাজিং অর বিলিভিং, অবধারণ বা বিশ্বাস হচ্ছে কি? নিটিং টুগেদার into one complex whole, the subject and the object. এই সাবজেক্ট হচ্ছে বিষয়ী, মন, যে বিশ্বাসটা করছে, আর সে যে অবজেক্টগুলিকে যেভাবে সে বুনেছে, নিটিং করেছে, এইটা মিলিয়েই হচ্ছে বিশ্বাসের সত্যতা। এবং এইভাবেই আমরা আনুরূপ্য সম্পর্ককে বুঝতে পারি। তাহলে বিশ্বাস হচ্ছে একটা কমপ্লেক্স, একটা যৌগ, যার মধ্যে বিষয়ই আছে, যার মধ্যে অনেকগুলো বিষয় আছে এবং অনেকগুলো বিষয়ের একটা নির্দিষ্ট রূপে, নির্দিষ্ট ক্রমে প্রকাশ আছে। এইভাবে আমরা একটা বিশ্বাসের সত্যতাকে বুঝতে পারি। তাহলে বিশ্বাসের সত্যতাকে বুঝতে গেলে আমাদের এই রকমের একটা কমপ্লেক্স ইউনিটি, এই ধরনের একটা যৌগ, জটিল সম্বন্ধকে বুঝতে হবে। তাহলে এবার আমরা রাসেলের যে সিদ্ধান্ত বলতে পারি যে a belief is true when it corresponds to a certain associated complex and false when it does not. তাহলে একটা বিশ্বাসের সত্যতা বলতে কী বোঝায়, এই প্রশ্নটা দিয়েই তো আমরা আলোচনা শুরু করেছিলাম। রাসেলের সিদ্ধান্ত হচ্ছে একটা বিশ্বাসের সত্যতা বলতে বোঝায় যখন সেই বিশ্বাসের সাথে একটা যৌগ, জটিল কিছুর আনুরূপ্য সম্বন্ধ আছে। আর যদি আনুরূপ্য সম্বন্ধ না থাকে, তাহলে আমরা সেই বিশ্বাসের মিথ্যাত্বকে আমরা সেইভাবে দেখব। তাহলে যদি আমরা এইভাবে বিশ্বাসের সত্যতা বলতে কী বোঝায় তার উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন বিশ্বাসকে সত্য বলে আমরা এবার স্বীকার করব, কোন বিশ্বাসকে সত্য বলে আমরা স্বীকার করব না। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে সত্যতা বলতে কী বোঝায়, তার একটা উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম রাসেলকে অনুসরণ করে।